নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এত বড় মর্মান্তিক কাহিনী ঘটে যাওয়ার পরও এ রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ। কিসের জন্য চুপ? তৃণমূলের নীরবতা কেন? দীপু দাসের এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর সারা ভারত নয়, সারা বিশ্ব আন্দোলিত হচ্ছে। আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্যমন্ত্রী, এপার বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তিনি এখনও নীরবতা অবলম্বন করছেন। একটা ফেসবুকে অন্তত দুঃখ প্রকাশ করেও, বেদনা প্রকাশ করেও কোনো একটা পোস্ট করা যেত না। কেন করলেন না? কেউ চটে যাবেন বলে? কেউ রেগে যাবেন বলে? মোহাম্মদ ইউনুস রেগে যাবেন বলে? প্রশ্নটা থাকলো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রতিবেদন শুরুর সময় ভাইরাল হওয়া সেই ভিডিও আপনাদের দেখাবো, যেখানে মর্মান্তিকভাবে দীপু দাসকে মেরে অর্ধমৃত একজন মানুষকে জীবন্ত জ্বালানো হয়েছে। সেই মর্মান্তিক ঘটনা সারা বিশ্ববাসী দেখেছে। আর ঠিক সেই মৃত্যুর আগে দীপু দাসের কী পরিস্থিতি হয়েছিল, কীভাবে আর্তনাদ করছেন, সেই ভাইরাল হওয়া ভিডিওটা দেখাবো একবার। আমি দেখাচ্ছি স্যার, এটা কোনো কথা ভাই, মারতে ভাই ডিসি মাসুদ না আসলে আমাকে মারি ফেলতো। উনি আসে সেভ করছে। তুমি আগে যাও, আগে যাও। আমি এইখানে হলে যাবো না হাসপাতালে যাবো? ও আমার সাথে এখানে আমরা যারা হচ্ছে গাড়ি আটকে দিচ্ছে, ওরা মনে করতেছে এও মনে ওদের সাথে না। বাংলাদেশ থেকে নির্বাসিত সাহিত্যিক তাসলিমা নাসরিন তিনি প্রশ্ন করেছেন, পুলিশই কি তাহলে দীপু দাসকে তুলে দিয়েছে? দীপু দাসকে থানায় বসিয়ে রাখা হয়েছিল, দীপু দাসকে সরাসরি তুলে দিয়েছেন জেহাদিদের উদ্দেশ্যে? জানি না, সে প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। আমরা যেমন প্রশ্নের উত্তর খুঁজছি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নীরবতা কেন? কিসের জন্য? ওপার বাংলার হিন্দুরা মারা যাবে, আমাদের কোনো বেদনা থাকবে না, যন্ত্রণা থাকবে না? অবশ্য এপার বাংলায় যখন শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পুলিশি নীরবতায় তিল তিল করে মৃত্যুর মুখে পতিত হতে হয়, তখন ওপার বাংলায় দীপু দাসকেও ঠিক একইভাবে ওপার বাংলার র্যাব বা পুলিশ ফোর্সের প্রচ্ছন্ন সমর্থনে বা ডিরেক্ট সমর্থনে হয়তো শেষ পর্যন্ত জীবন্ত দগ্ধ হতে হয়। একই দৃশ্য ওপার বাংলায় ময়মনসিংহে যে দৃশ্য, এপার বাংলায় শামসেরগঞ্জের সেই দৃশ্য। ওপার বাংলায় মোহাম্মদ ইউনুসের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দু লাইনে রিজয়েন্ডার তো দেওয়া যেতে পারতো, নিন্দিত করা যেত। আর এদিকে শামসেরগঞ্জের রায় বেরোলো, জঙ্গিপুর মহকুমা আদালত থেকে যে রায় বেরোলো, 13 জনের কিন্তু ফাঁসি হলো না। বিচার করলো কে? তৃণমূল অ্যাপয়েন্টেড পাবলিক প্রসিকিউটর। বিচার তদন্ত করলো কে? তৃণমূল অ্যাপয়েন্টেড প্র্যাকটিক্যালি মোটিভেটেড পুলিশ প্রশাসন সিট। এবং যারা মারল হরগোবিন্দ দাস, চন্দন দাসকে, তারাও তৃণমূল। আলটিমেটলি ফাঁসির আদেশ হলো না। আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে যে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হলো। এভাবেই বাংলাকে দেখতে হবে একটির পর একটি দৃশ্য। ওপার বাংলায় এদিকে ইতিমধ্যে রাজনীতি ক্রমশ ঘোরালো হচ্ছে। ওপার বাংলায় ফেব্রুয়ারি মাসে নির্বাচন, এপার বাংলায় এপ্রিল মাসে নির্বাচন। কত মিল একটু খেয়াল করে দেখুন। ওপার বাংলায় ঘটছে আরও বেশ কিছু সাংঘাতিক ঘটনা। তারেক রহমান, বিএনপির খালেদা জিয়ার দল, তার যিনি পুত্র, তিনি বিদেশ থেকে ফিরছেন 25 তারিখ। তার জন্য ম্যাসিভ আয়োজন হচ্ছে বাংলাদেশের মাটিতে। এবং সেখানে দাঁড়িয়ে জামাতরা পিছিয়ে পড়তে পারে, ফলত জামাতরা তাদের ছাত্র সংগঠনকে নামিয়ে দিয়েছে, এমন একটা পরিস্থিতি। 25শে ডিসেম্বর মহা সমারোহে বাংলাদেশে বিএনপি তার তার যিনি সভানেত্রী, তার যিনি পুত্র তারেক রহমান এখন এই মুহূর্তে দায়িত্বে আছেন দলে, তার ফেরাটাকে একটা গ্র্যান্ড ইভেন্টে পরিণত করার চেষ্টা করছেন বিএনপি। ওদিকে সাজিব ওয়াজেদ জয়, যিনি শেখ হাসিনার পুত্র, তিনি বলেছেন পরিস্থিতি কিন্তু ক্রমশ ঘোরালো হচ্ছে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের জন্য। 7 সিস্টার্স এবং ক্রমশ ইসলামিক সংগঠন কিন্তু বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করছে, ফলত ভারতবর্ষের পরিস্থিতি কিন্তু ক্রমশ খুব কঠিন হয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের নির্বাচনে কি হবে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের দীপু দাসের জ্বলন্ত মৃত্যু আর এপার বাংলায় যারা আমরা এই মুহূর্তে রয়েছি, আমাদের নীরবতা, দুটো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কোনো একটা জায়গায় গ্রেটার বেঙ্গলের ডাক যেন আহ্বান শুনতে পাচ্ছি। মনে আছে সেই রহমানির সেই বক্তৃতা, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন যে আসুন দিদি গ্রেটার বেঙ্গলটা তৈরি করি? সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করেননি। অথচ রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আক্রান্ত হওয়ার পর এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কিন্তু একটা বিবৃতি আমরা শুনেছিলাম। আমরা ওপার বাংলার যিনি ডেপুটি কলকাতায় যিনি ডেপুটি হাই কমিশনার এবং যিনি ভারতবর্ষে বাংলাদেশের হাই কমিশনার, তাঁরা এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে কী আলোচিত হয়েছিল আমরা কেউ জানি না, কিন্তু
সরাসরি ওপার বাংলার মোহাম্মদ ইউনুস কি কোনো মেসেজ পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বা মমতা বন্দ্যোপাধ্যায় ওপার বাংলার মোহাম্মদ ইউনুসকে কি কোনো মেসেজ পাঠিয়েছিলেন, বার্তা পাঠিয়েছিলেন? সবই আড়ালে থেকে গেছে। যেটা প্রকাশ্যে আসছে, দীপু দাস মারা যাচ্ছেন ময়মনসিংহে, এপার বাংলায় হরগোবিন্দ দাস, চন্দন দাস 12ই এপ্রিল ওইভাবে মর্মান্তিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আর আমরা তথাকথিত এই বাংলার বাঙালি ইন্টেলেকচুয়ালরা সেকুলার সাজার চেষ্টা করছি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু দুটো বাংলাতেই নির্বাচন, ওপার বাংলায় পূর্ববঙ্গে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, এপার বাংলায় এপ্রিল মাসে নির্বাচন। ফলত পরিস্থিতিতে দুই শাসকের চেহারার মধ্যে কি অদ্ভুত ধরনের মিল। দুটো রাজ্যের, একটা রাষ্ট্র একটা রাজ্যে নির্বাচন, আর সেই নির্বাচনের প্রেক্ষিতে দাঁড়িয়ে ইসলামিক র্যাডিক্যালাইজেশন ক্রমশ মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশ। আর পশ্চিমবঙ্গ সেকুলারিজমের অন্তরালে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। সেকুলারিজমের অন্তরালে এ রাজ্যের শাসক হরগোবিন্দ দাস, চন্দন দাসদের এই এন্টায়ার তদন্ত পর্বটাকে একটা প্রহসনে পরিণত করছেন। কতদিন বাঙালি মুখ বুজে সহ্য করবে এই পরিবেশ, এই পরিস্থিতি? আজকে সত্যি কথা বলতে দীপু দাসের ওই মর্মান্তিক ভিডিওটা দেখার পর না কথা বলার ইচ্ছে শক্তিটা হারিয়ে ফেলেছিল। একজন মানুষ বাঁচতে চাইছে। এপার বাংলায় যেমন হরগোবিন্দ দাস, চন্দন দাসের শেষ মুহূর্তটা ভিডিও ক্যামেরাবন্দি নেই, হয়তো দেখা গেছে যে তাকে যারা মারছেন, যে 13 জনকে আপাত দৃষ্টিতে অভিযুক্ত করা হয়েছে, হয়তো হরগোবিন্দ দাস, চন্দন দাস তাঁরাও বাঁচার ইচ্ছে প্রকাশ করেছিলেন, যেভাবে দীপু দাস ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু ইচ্ছেটাই তো সব কথা নয়। সে রাজ্যের শাসক, শাসকের দৃষ্টিভঙ্গি, পুলিশকে চালানো, র্যাবকে চালানো, প্রশাসনকে চালানো, অ্যাডমিনিস্ট্রেশনকে চালানো, এটাই আলটিমেটলি শেষ কথা বলে। এবং সেই শেষ কথাই দীপু দাসের অন্তিম মুহূর্তে বলল। আমি আজকের এই প্রতিবেদন আরেকবার দীপু দাসের সেই অন্তিম মুহূর্তের তার বেঁচে থাকার ইচ্ছেটা আমি শুনছিলাম। 1.5 বছরের বোধহয় তার শিশুকন্যা আছে। তার বাবা বলছেন যে ফেসবুকে প্রথম জানলাম যে আমার ছেলেটা মারা গেছে। প্রশাসন কি যোগাযোগ করেছিল? না, প্রশাসন কোনো যোগাযোগ করেনি। শেষ মুহূর্তে তাদের পরিবার কি বাংলাদেশে বেঁচে থাকতে পারবেন? জানি না, সে প্রশ্নেরও উত্তর অধরা। আচ্ছা বলুন তো, হরগোবিন্দ দাস, চন্দন দাস দুজনের স্ত্রী জীবিত আছেন। তারা কি শামসেরগঞ্জে, যেখানে 18% হিন্দু, এই মুহূর্তে 82% সম্ভবত মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা কি শামসেরগঞ্জের মাটিতে অক্ষতভাবে জীবনটাকে, বাকি জীবনটা অতিবাহিত করতে পারবেন, নাকি তাদের ভিটেমাটি ছেড়ে তাকে অন্য কোথাও গিয়ে আশ্রয় নিতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু অধরা। এই প্রশ্নের উত্তর কিন্তু তখনই ধরা যাবে যখন দুটো রাষ্ট্রে, একটা রাষ্ট্রে একটা রাজ্যে শাসক যখন বদলাবে। পরিষ্কারভাবে বলা দরকার, মোহাম্মদ ইউনুসের দেশত্যাগটা বাংলাদেশের মুক্তির একমাত্র উপায়, এবং তখনই জামাত থেকে বাংলাদেশকে রক্ষা করার একটা সম্ভাবনা তৈরি হবে। ঠিক একইভাবে এই পশ্চিমবঙ্গে নবান্নের 14 তলার ওই মহিলার বিদায়টাই কিন্তু বাংলার একমাত্র বিকল্প। আমি বলছি, দীপু দাস, চন্দন দাস, হরগোবিন্দ দাস, এই মৃত্যুগুলো আমাদের অনেক কিছু শেখাচ্ছে। আমরা কি শিখছি? আমাদের একটা পাঠ দিচ্ছে, সে পাঠ কি আমরা নিচ্ছি? আমাদের একটা মেসেজ দিচ্ছে, বার্তা দিচ্ছে, এনাফ ইজ এনাফ, এবার বিদায় করো। নবান্নের 14 তলার মহিলাকে বিদায় অভ্যর্থনা জানাও যে এনাফ ইজ এনাফ, আপনি অনেক করেছেন বাংলার জন্য, বাঁচতে দিন মানুষগুলোকে। তা নাহলে আরও হরগোবিন্দ দাস, আরও চন্দন দাসকে চোখের সামনে দেখতে হবে, আমাদের দীর্ঘশ্বাস ফেলতে হবে। আর তখন একজন রাজ্যের প্রশাসক, মুখ্যমন্ত্রী, যিনি কথায় কথায় পোস্ট করেন, কথায় কথায় সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলেন, যখন ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কথা বলেন, সেই মানুষটির একটি মেসেজ নেই হরগোবিন্দ দাস, চন্দন দাস কিংবা দীপু দাসদের নিয়ে। এরাও তো মানুষ নাকি? এই বাংলার না হোক, উনি ওপার বাংলার মানুষ ছিলেন, দীপু দাস বাঙালি, আর হরগোবিন্দ দাস, চন্দন দাস এপার বাংলার মানুষ, তাঁরাও বাঙালি। এর বেলা বাঙালি অস্মিতা আসে না, বাঙালির বেঁচে থাকার অধিকার নেই। প্রশ্নটা থাকলেও আর প্রশ্নের উত্তর খোঁজার জন্য নিরন্তর চেষ্টা করব। আজকের সেই মর্মান্তিক ভিডিওটা আরেকবার বাংলা বার্তার দর্শকদের দেখা। আমি মার্কেটে আসছি, আমি তো আন্দোলন, ভাই আমি ঢাকা করে আমি দেখাচ্ছি স্যার, এটা কোনো কথা হলো ভাই, মারতে ভাই ডিসি মাসুদ আসলে আমাকে মারি ফেলতো, উনি আসে সেভ করছে। তুমি আগে যাও, আগে যাও, আমি হলে যাবো না হাসপাতালে যাবো। ও আমার সাথে এখানে আমরা যারা হচ্ছে গাড়ি আটকে দিচ্ছে, ওরা মনে করতেছে ওদের সাথে না, আপনাদের